থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আজকে আমরা তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অধ্যায়ের নাম তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে, নতুন পদার্থ উৎপন্ন করতে পারে। আবার রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ শক্তি উৎপন্ন হতে পারে বিপরীতভাবে, যেমন তড়িৎ কোষে বা ব্যাটারিতে হয়। তো সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। যে সমস্ত পদার্থ এই তড়িৎ পরিবহন করতে পারে অতি সহজেই, বা যে পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে, ওই পদার্থগুলিকে তড়িতের পরিবাহী বলে। যেমন সোনা, রূপা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম এগুলি ধাতব পরিবাহী। আবার গ্রাফাইট, গ্যাস কার্বন এগুলি অধাতব পরিবাহী। তো এদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এদের রাসায়নিক ধর্মের কোনোরূপ পরিবর্তন ঘটে না। তড়িৎ প্রবাহের কারণে এদের রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয় না। সাধারণভাবে মুক্ত ইলেকট্রন এদের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন ঘটায়। ইলেকট্রনীয় পরিবাহী এদের বলে। কি বললাম আমি? তড়িতের পরিবাহী ধাতব পরিবাহী, অধাতব পরিবাহী। ধাতব পরিবাহী বলতে সোনা, রূপা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। অধাতব পরিবাহী বলতে গ্রাফাইট, গ্যাস কার্বন ইত্যাদি। তো এই ধাতব পরিবাহী, অধাতব পরিবাহী এদের তড়িৎ পরিবহন ঘটায় উপস্থিত মুক্ত ইলেকট্রনগুলি। কে তড়িৎ পরিবহন ঘটায়? মুক্ত ইলেকট্রনগুলি এদের মধ্যে তড়িৎ পরিবহন করে। মাধ্যমিকে প্রশ্ন আসতে পারে যে ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহন কারা ঘটায়? তো মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন ঘটায়। এদেরকে ইলেকট্রনীয় পরিবাহী বলে। তড়িৎ পরিবহন হলে এই ধাতব পরিবাহী বা অধাতব পরিবাহী এদের রাসায়নিক ধর্মের কোনোরূপ পরিবর্তন ঘটে না। কিন্তু এমন কিছু তড়িতের পরিবাহী রয়েছে যারা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তারা তড়িৎ পরিবহন করতে পারে। এবং তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক বিয়োজন ঘটে, তারা নতুন পদার্থ তৈরি করে। সেই পদার্থগুলিকে তড়িৎ বিশ্লেষ্য বলে। অর্থাৎ এমন কিছু তড়িতের পরিবাহী রয়েছে যারা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক বিয়োজন ঘটিয়ে নতুন ধর্মের পদার্থ উৎপন্ন করে। তাদের বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িতের পরিবাহী যেমন ধাতব পরিবাহী রয়েছে, অধাতব পরিবাহী রয়েছে, ঠিক সেরকম
আরেকটা পরিবাহী রয়েছে যাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ বিশ্লেষ্য কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, এরা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। এদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে রাসায়নিক ধর্মের কোনোরূপ পরিবর্তন ঘটে না, কিন্তু এদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় এদের রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে যায়, নতুন ধর্মের পদার্থ উৎপন্ন করে। তাই এদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরাও তড়িতের পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ বিভিন্ন প্রকার অ্যাসিড, ক্ষার, লবণ। অ্যাসিড বলতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি। ক্ষার বলতে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে কস্টিক সোডা, কস্টিক পটাশ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই সমস্ত ক্ষার বা ক্ষারক রয়েছে। আর লবণ, সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। NaCl, CuSO4 মানে কপার সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, মার্কিউরিক আয়োডাইড, এরা হচ্ছে লবণ। তো অ্যাসিড, ক্ষার, লবণ রয়েছে যারা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মানে গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয়ে নতুন ধর্মের পদার্থ উৎপন্ন করে। তো এরা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাসায়নিক বিয়োজন ঘটে, আয়নিত হয়। তাই আয়নি ভবন বা বিয়োজন মাত্রার উপর ভিত্তি করে তড়িৎ বিশ্লেষ্যকে দুই ভাগে ভাগ করা যায়: তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষ্য দুই প্রকার। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর দুই নম্বর হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাই আয়নি ভবন বা বিয়োজন মাত্রার উপর ভিত্তি করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে দুই ভাগে ভাগ করে যায়: তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মনে রাখতে হবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ পরিবহন ঘটায় এদের মতন না যে মুক্ত ইলেকট্রন রয়েছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ পরিবহন ঘটায় আয়ন। খুব ইম্পর্ট্যান্ট মাধ্যমিকে, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ পরিবহন ঘটায় কারা, বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহন করে কে, বলতে হবে আয়ন। মাধ্যমিকে ইম্পর্ট্যান্ট। আয়ন দুই প্রকার, ক্যাটায়ন, অ্যানায়ন, আমরা পরে আলোচনা করব। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নিত হয়, বিশ্লেষিত হয়, বিয়োজিত হয়। তার বিয়োজন মাত্রার উপর ভিত্তি করে, আয়নি ভবনের উপর ভিত্তি করে তড়িৎ বিশ্লেষ্যকে দুই ভাগে ভাগ করা যায়: তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র, মৃদু। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় প্রায় সমস্ত অণু আয়নিত হয়ে প্রচুর সংখ্যক, বহু সংখ্যক ক্যাটায়ন, অ্যানায়ন উৎপন্ন করে। যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয়, সমস্ত অণুগুলি আয়নিত হয়, সমস্ত অণুগুলি বিয়োজিত হয়, প্রচুর সংখ্যক ক্যাটায়ন, অ্যানায়ন উৎপন্ন করে, তাদের বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যে খনিজ অ্যাসিডগুলি রয়েছে, খনিজ লবণগুলি রয়েছে, যেমন মনে করতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। অ্যাসিডের মধ্যে ক্ষারের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কস্টিক সোডা, পটাশিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক পটাশ,
ক্ষার বা ক্ষারকের মধ্যে। লবণের মধ্যে খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কপার সালফেট, এরা হচ্ছে লবণ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ এগুলি। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থে বেশিরভাগ অণুই আয়নিত হয়, বহু সংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করে। তাহলে মৃদুতে কী হবে? নিশ্চয়ই অল্প সংখ্যক। তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয় যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় অল্প সংখ্যক আংশিক অণু আয়নিত হয় বা বিয়োজিত হয়ে অল্প সংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করে, সম্পূর্ণ অণুগুলি আয়নিত হয় না, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। উদাহরণ হিসেবে অ্যাসিডের মধ্যে বলতে পারি অ্যাসিটিক অ্যাসিড মানে CH3COOH, কার্বনিক অ্যাসিড H2CO3, হাইড্রোজেন সায়ানাইড অ্যাসিড HCN। এই সমস্ত অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ক্ষারের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3, যেহেতু অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 তাই এখানে 3 বসলো। এই সমস্ত ক্ষার বা ক্ষারক। আর লবণ, লবণের মধ্যে মনে রাখতে হবে মার্কিউরিক ক্লোরাইড HgCl2। প্রধানত এগুলি মনে রাখলেই যথেষ্ট। তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, বা একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। তাহলে এগুলি মনে রাখতে হবে। যদি বলে নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অপশন দিল 3টা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আর একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, তো খুঁজে বার করতে হবে। তাই এগুলো মনে রাখতে হবে। সাধারণভাবে জৈব অ্যাসিড বেশিরভাগই হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ পরিবহন ঘটায় কে? আয়ন। এটা মনে রাখতে হবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ পরিবহন করে কে? উত্তর হবে আয়ন। পরে আমরা জানবো যে আয়ন কাকে বলে, আয়ন 2 প্রকার, ক্যাটায়ন, অ্যানায়ন ইত্যাদি। তো ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষের মধ্যে পার্থক্যও আসতে পারে। ধাতব পরিবাহী কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, তড়িৎ বিশ্লেষ্য কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। কখন পারে? গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায়। ধাতব পরিবাহীতে তড়িৎ প্রবাহিত হলে রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু তড়িৎ বিশ্লেষ্যে রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে, নতুন পদার্থ উৎপন্ন করে। ধাতব পরিবাহীতে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ বেড়ে যায়, কিন্তু তড়িৎ বিশ্লেষ্যে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ কমে যায়। ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহন ঘটায় মুক্ত ইলেকট্রনগুলি, ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন ঘটায়। এখানে আয়নগুলি তড়িৎ পরিবহন ঘটায়, আয়ন তড়িৎ পরিবহন ঘটায়। এই সমস্ত মূল পার্থক্য রয়েছে। তো আমরা তড়িৎ বিশ্লেষ্য, তড়িতের পরিবাহী আলোচনা করলাম। এবার তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য কাকে বলে? এর উল্টো, যে সমস্ত পদার্থ গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, রাসায়নিক বিয়োজন ঘটে না, নতুন ধর্মের পদার্থ উৎপন্ন করে না, তাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। যেমন চিনি, চিনির জলীয় দ্রবণ, চিনি সমযোজী পদার্থ, যৌগ, তাই চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না, কিন্তু খাদ্য লবণ তড়িৎযোজী যৌগ, তার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, কারণ আয়নিত হয়, বিয়োজিত হয় যেহেতু খাদ্য লবণ জলে মিশালে। তো চিনি হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। কেরোসিন, ডিজেল, পেট্রোল, বেনজিন, এরা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। উদাহরণ কি? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ হচ্ছে চিনি, বেনজিন, ডিজেল, পেট্রোল, কেরোসিন, এই সমস্ত পদার্থ। এবার আমরা জানব
তড়িৎ বিশ্লেষণ কি? পদার্থটা চিনলাম, তড়িৎ বিশ্লেষণ কি? তড়িৎ বিশ্লেষণ, এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, গলিত অবস্থায় জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন ঘটাতে পারে, তড়িৎ পরিবহনের ফলে বিয়োজিত হয়ে নতুন ধর্মের পদার্থ উৎপন্ন করে। এই বিষয়টিকে, এই পদ্ধতিটিকে, এই প্রক্রিয়াটিকে তড়িৎ বিশ্লেষণ বলে। পদার্থটি তড়িৎ বিশ্লেষ্য, আর পুরো বিষয়টা, ঘটনাটা, প্রক্রিয়াটা তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ বিশ্লেষণ যদি বলে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, তাহলে যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক বিয়োজন ঘটে, নতুন ধর্মের পদার্থ উৎপন্ন করে, সেই প্রক্রিয়াকে বা পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে। তড়িৎ বিশ্লেষণ করার জন্য একটি পাত্র দরকার। যেহেতু গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিতে হবে, তো লিকুইড বা তরল আকারে নিলে একটা পাত্র দরকার। তো যে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়, সেই পাত্রকে বলে ভোল্টামিটার। আমরা জানবো ভোল্টামিটার। মাধ্যমিকে পড়ে ভোল্টামিটার কাকে বলে? তখন বলতে হবে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় যে পাত্রে, তড়িৎ বিশ্লেষণ যে পাত্রের মধ্যে ঘটানো হয় তাকে ভোল্টামিটার বলে। তড়িৎ বিশ্লেষণ ঘটানোর পাত্রকে ভোল্টামিটার বলে। একটু বেশি করে লিখলে বলবো, যে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় সেই পাত্রকে বলা হয় ভোল্টামিটার। অথবা তড়িৎ বিশ্লেষণ করার পাত্রকে তড়িৎ বিশ্লেষণ করার পাত্রকে ভোল্টামিটার বলে। এরপরে জানবো আমরা তড়িৎদ্বার বা ইলেকট্রোড। তড়িৎ বিশ্লেষণ তখনই হবে যখন তড়িৎ কোষ থেকে তড়িৎ পাঠানো হয় তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে, এবং তার জন্য দুটি তড়িৎদ্বার প্রয়োজন। তড়িৎদ্বার, তড়িৎ পাঠানোর দরজা। তো সেই কারণে দুটি সুপরিবাহী, ধাতব হোক বা অধাতব হোক দণ্ড, দুটি সুপরিবাহী ধাতব বা অধাতব দণ্ড তড়িৎ বিশ্লেষ্য পদার্থে আংশিকভাবে নিমজ্জিত করে তড়িৎ কোষ থেকে তড়িৎ সরবরাহ করা হয় তড়িৎ বিশ্লেষণের জন্য। সেই সুপরিবাহী অর্ধনিমজ্জিত দণ্ড দুটিকে তড়িৎদ্বার বলে। ছবিতে আমরা দেখিয়েছি তড়িৎদ্বার। তো তড়িৎদ্বার দুই প্রকার, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। যে তড়িৎদ্বার ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে অ্যানোড বলে, বা ধনাত্মক তড়িৎদ্বারকে অ্যানোড বলে। ধনাত্মক তড়িৎদ্বারকে অ্যানোড বলে, আর ঋণাত্মক তড়িৎদ্বারকে ক্যাথোড বলে। ধনাত্মক তড়িৎদ্বারকে অ্যানোড বলা হয়, ঋণাত্মক তড়িৎদ্বারকে ক্যাথোড বলা হয়। আমরা জানব আয়ন কাকে বলে। পরমাণু সাধারণভাবে মোটের উপর নিস্তড়িত,
কিন্তু ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে পরমাণু তড়িৎগ্রস্ত হতে পারে। মূলকও তাই। আধানের ঘাটতি বা আধানের প্রাচুর্য যদি হয়, ইলেকট্রন গ্রহণ বর্জন যদি করে, তাহলে তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে আয়ন বলা যায়, আয়ন বলা হয়। তো আয়ন কাকে বলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা কি লিখব? তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে আয়ন বলে। তড়িৎগ্রস্ত, তড়িৎ আছে, তড়িৎ গ্রাস করেছে, তড়িৎগ্রস্ত পরমাণু মূলককে আয়ন বলে। বা ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে কোনো পরমাণু বা মূলক যদি তড়িৎগ্রস্ত হয়, তবে তাকে আয়ন বলে। অথবা এক কথায় তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে আয়ন বলে। আয়ন দুই প্রকার, ক্যাটায়ন, অ্যানায়ন। ক্যাটায়ন এবং অ্যানায়ন। ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে ক্যাটায়ন বলে, বা সংক্ষেপে ধনাত্মক আয়নকে ক্যাটায়ন বলে। ধনাত্মক আয়নকে ক্যাটায়ন বলে, আর ঋণাত্মক আয়নকে অ্যানায়ন বলে। ধনাত্মক আয়নকে ক্যাটায়ন বলে, ঋণাত্মক আয়নকে অ্যানায়ন বলে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ক্যাটায়ন কাকে বলে, তাহলে ধনাত্মক আয়নকে ক্যাটায়ন বলে, আর ঋণাত্মক বা মাইনাস আয়নকে অ্যানায়ন বলে। ক্যাটায়নের যদি উদাহরণ বলি আমি, যেমন H+, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম +2, এরা হচ্ছে ক্যাটায়ন। কপার +2। অ্যানায়ন বলতে ক্লোরিন মাইনাস, সালফেট -2, হাইড্রোক্সাইড OH-1। ঋণাত্মক আয়ন, মাইনাস আছে, ইলেকট্রন অতিরিক্ত রয়েছে, এখানে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, ইলেকট্রন বেরিয়ে গেছে, তাই প্রোটনের সংখ্যা ইলেকট্রনের চাইতে বেশি, তাই ধনাত্মক আধান। এখানে ইলেকট্রন অতিরিক্ত এসে যুক্ত হয়েছে, ইলেকট্রন গ্রহণ করেছে, তাই ইলেকট্রন বেশি আছে বলে মাইনাস আধান। তো এগুলো হচ্ছে অ্যানায়ন, এগুলো হচ্ছে ক্যাটায়ন। মনে রাখতে হবে যে তড়িৎদ্বার আয়নের নামকরণের মধ্যে বিপরীত সম্পর্ক। মানে ধনাত্মক তড়িৎদ্বার অ্যানোড, ধনাত্মক তড়িৎদ্বারকে অ্যানোড বলছে, আর এখানে ঋণাত্মক আয়নকে অ্যানায়ন বলছে। তড়িৎদ্বার যদি ধনাত্মক হয় তো অ্যানোড, আয়ন যদি ঋণাত্মক হয়, মাইনাস হয়, তাহলে অ্যানায়ন। ঋণাত্মক তড়িৎদ্বারকে ক্যাথোড বলছে, মাইনাস তড়িৎদ্বার ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত, মাইনাস তড়িৎদ্বারকে বলছে ক্যাথোড, আর ধনাত্মক আয়নকে বলছে ক্যাটায়ন। আমরা জানি যে তড়িতের বেলায় ধনাত্মক ঋণাত্মক পরস্পরকে আকর্ষণ করে, তাই ধনাত্মক তড়িৎদ্বার ঋণাত্মক আয়নকে আকর্ষণ করবে, ধনাত্মক তড়িৎদ্বারকে অ্যানোড, অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার, কাকে আকর্ষণ করবে? ঋণাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন হচ্ছে অ্যানায়ন। তাই ধনাত্মক তড়িৎদ্বার, তড়িৎদ্বারগুলি যেহেতু স্থির বা ফিক্সড, তাই অ্যানায়নকে আকর্ষণ করে টানবে, তাই অ্যানোড অ্যানায়নকে টানে, আকর্ষণ করে, মানে অ্যানায়নগুলি অ্যানোডের দিকে ধাবিত হয়। ক্যাটায়ন, ধনাত্মক আয়ন ক্যাটায়ন প্লাস, তাহলে কোন তড়িৎদ্বারের দিকে যাবে? মাইনাস তড়িৎদ্বারের দিকে যাবে প্লাসগুলি, প্লাস আয়নগুলি মাইনাস তড়িৎদ্বারের দিকে ধাবিত হবে, মাইনাস আয়নগুলি
প্লাস তড়িৎদ্বারের দিকে ধাবিত হবে। তাই ক্যাটায়নগুলি যাবে ক্যাথোডে, অর্থাৎ ছন্দ মিলিয়ে বলতে পারি ক্যাটায়নগুলি ক্যাথোডে যায়, তার মানে হচ্ছে ক্যাটায়ন যাবে ক্যাথোডের দিকে, বা ক্যাটায়নগুলি ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়। তো ক্যাটায়নগুলি ক্যাথোড দ্বারা আকৃষ্ট মনে রাখার জন্য অ্যানায়নগুলি অ্যানোডের দিকে যায়, অ্যানায়নগুলি অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়, মনে রাখার জন্য তো ক্যাটায়নগুলি মানে ধনাত্মক আয়নগুলি যদি ক্যাথোডের দিকে যায়, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে তারা বিজারিত হয়। ক্যাটায়নগুলি ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, যেমন H+ ক্যাটায়ন ক্যাথোডে গেল, প্লাস মানে ইলেকট্রন কম রয়েছে, তাই ইলেকট্রন গ্রহণ করে প্রসম পরমাণুতে পরিণত হবে। এটা কি হলো? ইলেকট্রন গ্রহণ করলো। ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ। তাই ক্যাথোডে ক্যাটায়নের বিজারণ হয়, আর অ্যানোডে অ্যানায়নগুলি জারিত হয়। উদাহরণ হিসেবে বলতে পারি যে ক্লোরিন মাইনাস, ইলেকট্রন বেশি আছে, সেই ইলেকট্রনটা গিয়ে ওখানে বর্জন করলো, ইলেকট্রনটা মাইনাস করে দিল, তাহলে কী হবে? অতিরিক্ত ইলেকট্রন চলে গেল, তার মানে ক্লোরিন পরমাণু হলো। তো ইলেকট্রন বর্জন করলো মানে জারণ হলো। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ জারণ বিজারণ বিক্রিয়া। ক্যাথোডে ক্যাটায়নগুলি গিয়ে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, মানে ক্যাথোডে বিজারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে। মনে রাখতে হবে ক্যাথোডে বিজারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। ক্যাথোডে ক্যাটায়নগুলি গিয়ে বিজারিত হয়, অ্যানোডে অ্যানায়নগুলি গিয়ে জারিত হয়। তার মানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া জারণ বিজারণ প্রক্রিয়া। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে জারণ বিজারণ প্রক্রিয়া। তড়িৎ বিশ্লেষণের আরও কিছু মূল বিষয় মনে রাখতে হবে। মূল বিষয় বলতে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। মাধ্যমিক পরীক্ষায় ইম্পর্ট্যান্ট যে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে বলতে হবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ বিশ্লেষণে। আর একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট মনে রাখতে হবে যে তড়িৎ বিশ্লেষণে কোন কারেন্ট ব্যবহার করা হয়, কোন তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়। ব্যাটারি বা তড়িৎ কোষ আমরা ব্যবহার করি, আর ব্যাটারি বা তড়িৎ কোষ থেকে পাই সমপ্রবাহ ডাইরেক্ট কারেন্ট। এসি দিয়ে তড়িৎ বিশ্লেষণ হবে না, তাই বলতে হবে তড়িৎ বিশ্লেষণে মাধ্যমিকে ইম্পর্ট্যান্ট তড়িৎ বিশ্লেষণে ডিসি বা সমপ্রবাহ তড়িৎ ব্যবহার করা হয়। তড়িৎ প্রবাহ বা সমপ্রবাহ তড়িৎ ব্যবহার করা হয়। তাহলে তড়িৎ বিশ্লেষণে কোন কারেন্ট ব্যবহার করা হয়? ডিসি কারেন্ট। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নিত হয় না, আংশিক রূপে আয়নিত হয়। অল্প সংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করে। তো মনে রাখতে হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বেলায় অবিয়োজিত অণু আর আয়ন এদের মধ্যে একটা গতিশীল সাম্যাবস্থা বিরাজ করে। মানে মনে করলাম যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, উভমুখী চিহ্ন দিলাম, উভমুখী বিক্রিয়া, NH4+ আর OH-, ক্যাটায়ন অ্যানায়নে বিয়োজিত হচ্ছে। উভমুখী চিহ্ন দিচ্ছি এই কারণে
অবিয়োজিত অণুগুলি বিয়োজিত হয়ে ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করে, আবার কখনো ক্যাটায়ন অ্যানায়ন যুক্ত হয়ে অবিয়োজিত অণুতে পরিণত হয়। এই উভমুখী বিক্রিয়ার মাধ্যমে একটি গতিশীল সাম্যাবস্থা বিরাজ করে অবিয়োজিত অণু আর বিয়োজিত আয়নগুলির মধ্যে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বেলায়। এবং এটাও মনে রাখতে হবে, যখন আয়নিত হয় বা বিয়োজিত হয়, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে ক্যাটায়ন একটি উৎপন্ন হয়েছে, এখানে মনে মনে 1 আছে, ক্যাটায়ন একটি আর অ্যানায়ন দুটি উৎপন্ন হয়। অর্থাৎ বিয়োজনের মাধ্যমে, আয়নীভবনের মাধ্যমে ক্যাটায়নের সংখ্যা অ্যানায়নের সংখ্যা কম বেশি হতে পারে। অ্যানায়ন দুটো, ক্যাটায়ন একটি উৎপন্ন হয়েছে, তাই ক্যাটায়ন অ্যানায়ন সংখ্যা কম বেশি। কিন্তু ক্যাটায়নগুলির মোট ধনাত্মক তড়িদাধান, এখানে একটি আধান আছে কিন্তু একটি ক্যাটায়ন, কিন্তু আধান হচ্ছে 2+। এখানে ক্লোরিন অ্যানায়ন দুটি আছে, -1 -1 করে, একটি অ্যানায়নের আধান -1, তো দুটি অ্যানায়ন, তো -1 -1 করে 2-। অর্থাৎ ক্যাটায়ন সংখ্যা অ্যানায়ন সংখ্যা কম বেশি হতে পারে, কিন্তু ক্যাটায়নদের মোট ধনাত্মক আধান অ্যানায়নদের মোট ঋণাত্মক আধান এই দুজনের সমান হবে। এটা মনে রাখতে হবে। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ। আমরা পূর্বের ভিডিওগুলিতে ডিটেলসে বর্ণনা করেছি, প্রয়োজনে তোমরা দেখে নিবে, তাহলে সুন্দর কনসেপ্ট হবে আশা করি। তো প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ। মাধ্যমিকে অনেক সময় প্রশ্ন আসে যে জলের তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বার ব্যবহার করা হয়। শর্ট প্রশ্ন, উত্তর হবে প্লাটিনাম তড়িৎদ্বার। তো প্লাটিনাম তড়িৎদ্বার ক্যাথোড না অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়? জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড হিসেবেও প্লাটিনাম তড়িৎদ্বার, অ্যানোড হিসেবেও প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয়। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণ যদি অতি সংক্ষেপে আলোচনা করি, এক নম্বর তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয়? বিশুদ্ধ জল মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বিশুদ্ধ জল সম্পূর্ণরূপে আয়নিত হয় না, অল্প নগণ্য সংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করে, তাই তড়িৎ পরিবহন করতে পারে না ভালো। তাই বিশুদ্ধ জলের সঙ্গে অল্প পরিমাণ লবণ, অ্যাসিড, ক্ষার ইত্যাদি মিশিয়ে তারপরে তড়িৎ পাঠালে সম্পূর্ণরূপে আয়নিত হয়, তড়িৎ ভালো প্রবাহিত হয়। তাই বিশুদ্ধ জলকে আমরা তড়িৎ বিশ্লেষণ করব না। বিশুদ্ধ জলের সঙ্গে 2% লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করে তাকে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহৃত হয়? (2% লঘু H2SO4 মিশ্রিত জল। তড়িৎদ্বার, কোন তড়িৎদ্বার ব্যবহার করা হয়? তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয় অ্যানোড। অ্যানোড হিসাবেও প্লাটিনাম পাত, এবং ক্যাথোড হিসাবেও প্লাটিনাম পাত। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড এবং ক্যাথোড দুটোই প্লাটিনাম পাত ব্যবহার করা হয়। 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়। তো জলের আয়নীভবন ঘটবে। আয়নীভবনের
সমীকরণ কেমন? আয়নীভবন, জলের সংকেত H2, আয়নিত হবে H+ এবং OH- ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করবে। এবার জানি আমরা মনে রাখার জন্য ক্যাটায়নগুলি ক্যাথোডের দিকে যাবে, বিজারিত হবে, অ্যানায়নগুলি অ্যানোডের দিকে যাবে, জারিত হবে। তাই ক্যাথোডে বিক্রিয়া কীরূপ, অ্যানোডে বিক্রিয়া কীরূপ সেটা আমরা জানব। তো ক্যাথোডে বিক্রিয়া আর অ্যানোডে বিক্রিয়া, ক্যাটায়নগুলি ক্যাথোডের দিকে যাবে, তাই H+ ক্যাথোডে যাবে, গিয়ে ইলেকট্রনের ঘাটতি আছে, প্লাস মানে ইলেকট্রনের ঘাটতি, তাই ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে, অর্থাৎ এখানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে মানে বিজারণ, তাই ক্যাটায়নগুলি ক্যাথোডে গিয়ে বিজারিত হবে এবং দুটো হাইড্রোজেন মিলে, হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাই ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস জমা হবে। আর অ্যানোডে OH- যাবে, অ্যানায়নগুলি অ্যানোডে যাবে, মাইনাস মানে ইলেকট্রন বেশি আছে, সেই বাড়তি ইলেকট্রন অতিরিক্ত ইলেকট্রন বিয়োগ করবে, বর্জন করে তৈরি করবে OH, 4টা OH একসঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে অক্সিজেন গ্যাস আর জলটা জলে আবার মিশে যাবে। তাই অ্যানোডে গিয়ে অক্সিজেন পাওয়া যাবে, অ্যানোডে অক্সিজেন আর ক্যাথোডে হাইড্রোজেন সঞ্চিত হবে। তো এখানে ইলেকট্রন বর্জন করছে মানে এটি জারণ বিক্রিয়া, ইলেকট্রন বর্জন মানে জারণ বিক্রিয়া, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ বিক্রিয়া। তাই অ্যানোডে জারণ ঘটবে, ক্যাথোডে বিজারণ ঘটবে, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস জমা হবে আর অ্যানোডে অক্সিজেন গ্যাস জমা হবে। চিনব কী করে? হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাসের কোনো বর্ণ নেই, কোনো গন্ধ নেই, তাই শনাক্তকরণ কিভাবে করব, চিনব কী করে? ক্যাথোডে হাইড্রোজেন আছে, একটা জ্বলন্ত শিখাযুক্ত পাটকাঠি যদি ক্যাথোডের গ্যাসের কাছে নিয়ে যাওয়া যায়, শিখাযুক্ত জ্বলন্ত পাটকাঠি, তাহলে ক্যাথোডে গেলেই এখানকার গ্যাসে শিখাটি দপ করে নিভে যাবে আর গ্যাসটি নীল শিখায় জ্বলতে শুরু করবে, গ্যাসটাই জ্বলবে। এবং ওই ক্যাথোডের গ্যাস স্বচ্ছ চুনজলকে ঘোলাও করে না, তাই ক্যাথোডের গ্যাসটি নিঃসন্দেহে হাইড্রোজেন। গ্যাসটি নীল শিখায় জ্বলবে, ওই গ্যাসটি স্বচ্ছ চুনজলকে ঘোলাও করে না, ঘোলা করলে কার্বন ডাইঅক্সাইড ভাবতে পারতাম, তাই এটি হচ্ছে হাইড্রোজেন। আর অ্যানোডে যে অক্সিজেন আছে কী করে চিনব? একটা শিখাহীন জ্বলন্ত পাটকাঠি, শিখা নেই কিন্তু আগুন আছে ওর মধ্যে, ছেঁকা দিলে হাতে ঠেকালে ছেঁকা লাগবে, সেই শিখাহীন জ্বলন্ত পাটকাঠি যদি অ্যানোডে নিয়ে যাওয়া যায় দেখা যাবে দপ করে জ্বলে উঠছে, উজ্জ্বল শিখায় জ্বলে উঠবে এবং ওই গ্যাস বর্ণহীন নাইট্রিক অক্সাইডকে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত করে, তাই সেটি হচ্ছে অক্সিজেন গ্যাস। আমরা পূর্বের ভিডিওতে ডিটেলস বলেছি এবং লিখেও দিয়েছি, প্রয়োজনে দেখে নেবে। এবং ক্যাথোডে এবং অ্যানোডে উৎপন্ন গ্যাস মানে হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস, এদের আয়তনের অনুপাত হচ্ছে 2:1। উৎপন্ন হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত, আয়তনের অনুপাত 2:1। তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ কী? তড়িৎ বিশ্লেষণ যে আমরা পড়াশোনা করছি কোনো কাজে লাগে কি বাস্তবে? এর ব্যবহার কী? তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ কী? মাধ্যমিকে ইম্পর্ট্যান্ট। বলতে হবে তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হয় 1 নম্বর ধাতু নিষ্কাশনে,
ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হয়। 2 নম্বর ধাতু পরিশোধনে। 3 নম্বর তড়িৎ লেপন। ইন্টারেস্টিং বিষয়, তড়িৎ লেপন। ধাতু নিষ্কাশন বলতে কোন কোন ধাতু নিষ্কাশন করা হয়? ধাতু নিষ্কাশন মানে খনি থেকে জন্ম পদার্থকে খনিজ পদার্থ বলে। জ মানে জন্ম, খনি জাত, খনি থেকে জন্ম পদার্থকে খনিজ পদার্থ বলে। আর যে খনিজ পদার্থের মধ্যে কোনো ধাতু বেশি পরিমাণে থাকে, তাকে সুলভে সহজে বিশুদ্ধ অবস্থায় নিয়ে আসা যায়, ওই খনিজ পদার্থকে ওই ধাতুর আকরিক বলে। তো আকরিক থেকে কোনো ধাতুকে, অশুদ্ধিগুলিকে দূর করে বিশুদ্ধ ধাতুকে নিষ্কাশন করাকেই বলা হচ্ছে ধাতু নিষ্কাশন। তো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ধাতু নিষ্কাশন করা যায় কোন কোন ধাতুর? পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই সমস্ত ধাতু নিষ্কাশন করা যায়। ধাতু পরিশোধন। ধাতু পরিশোধন বলতে কপার ধাতুর পরিশোধন করা যায়, অ্যালুমিনিয়াম ধাতুর পরিশোধন করা যায়। তড়িৎ লেপন কি? ইন্টারেস্টিং বিষয় তড়িৎ লেপন। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অধিক সক্রিয় ধাতু বা সংকর ধাতু, যেগুলো সহজে মরিচা পড়ে যায়, নষ্ট হয়ে যায় জল কাদায় বাতাসে বিক্রিয়া করে, সেই অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় কিন্তু উৎকৃষ্ট মানের সোনা, রূপা, প্লাটিনাম, নিকেল, এদের নিরবিচ্ছিন্ন পাতলা সুষম আস্তরণ দেওয়ার ঘটনাকে তড়িৎ লেপন বলে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অধিক সক্রিয় ধাতু বা সংকর ধাতু, লোহা, তামা, এদের উপরে কম সক্রিয় কিন্তু উৎকৃষ্ট মানের ধাতুর সোনা, রূপা, প্লাটিনাম, এই সমস্ত এদের নিরবিচ্ছিন্ন সুষম পাতলা আস্তরণ দেওয়ার প্রক্রিয়াকে তড়িৎ লেপন বলে। আমরা আলোচনা করব। তো ধাতু নিষ্কাশনে অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন যদি আমরা সংক্ষেপে আলোচনা করি, ডিটেলসে আলোচনা করেছি গত ভিডিওতে। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। তড়িৎ বিশ্লেষ্য হিসাবে বিশুদ্ধ অ্যালুমিনা ব্যবহার করা হয় না। 20% অ্যালুমিনা, Al2O3, তার সঙ্গে 20% ফ্লোরস্পার, CaF2। আচ্ছা, সংকেতটা আগে দিয়েছি, এটা ব্র্যাকেটে দিয়েছি। হলো 60% ক্রায়োলাইট, এদের মিক্সচারকে ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম AlF3 3NaF। কেন? শুধু বিশুদ্ধ অ্যালুমিনাকে তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না। তার কারণ বিশুদ্ধ অ্যালুমিনাকে গলাতে গেলে প্রায় 2050 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে। উচ্চ তাপমাত্রা প্রয়োজন বিশুদ্ধ অ্যালুমিনাকে গলানোর জন্য। তাতে প্রচুর পরিমাণ তড়িতের অপচয় হয় এবং উৎপন্ন অ্যালুমিনিয়াম বাষ্প আকারে নষ্ট হয়ে যায়। সেই কারণে
যাতে কম তাপমাত্রায় গলানো যায় এবং বিশুদ্ধ অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায়, সেই কারণে 20% অ্যালুমিনিয়ার সঙ্গে 20% ফ্লোসফার CaF2 আসতে পারে। ফ্লোসফারের সংকেত কি? 60% ক্রাউলাইটকে মিক্সচার করা হয়, তাতে গলনাঙ্ক কমে যায়, প্রায় 900 থেকে 950 ডিগ্রি সেন্টিগ্রেড হয় গলনাঙ্ক। তড়িৎদ্বার হিসাবে আমরা আলোচনা করেছি, তড়িৎদ্বার হিসাবে ক্যাথোড হিসাবে স্টিলের একটা আয়তাকার ট্যাঙ্ক, তার ভিতরে গ্রাফাইট বা গ্যাস কার্বনের আস্তরণ নেওয়া হয় ক্যাথোড হিসাবে। অ্যানোড হিসাবে একটা কপার দণ্ড অনুভূমিক থাকে, সেখান থেকে গ্রাফাইট দণ্ড ঝুলে ঝুলে থাকে, এটা তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়। বিয়োজন, অ্যালুমিনা রাসায়নিক বিয়োজন ঘটে, Al2O3 আয়নীভবন করলে কী হবে? 2Al3+ আর 3O-2 বা 2-। অ্যালুমিনিয়াম দুটো পরমাণু আছে, তাই অ্যালুমিনিয়ামের দুটি আয়ন হবে ক্যাটায়ন। অক্সিজেন 3টি আছে, তাই 3টি অক্সিজেন পরমাণু হবে মাইনাস, ক্যাটায়ন অ্যানায়ন হবে। এবার কি করবে? ক্যাথোডে ক্যাটায়ন যাবে, অ্যানোডে অ্যানায়ন যাবে। তাহলে ক্যাথোডে বিক্রিয়া, পূর্বের ভিডিওতে ডিটেলস রয়েছে, প্রয়োজন না হলে স্কিপ করে দেখতে পারো। ক্যাথোডে অ্যালুমিনিয়াম 3+ গেল, 3টা ইলেকট্রন গ্রহণ করবে, অ্যালুমিনিয়াম তৈরি হবে। আর অ্যানোডে O2- যাবে, সেখান থেকে সে 2টা ইলেকট্রন বর্জন করে অ্যানোডকে দিবে, দিয়ে সে O উৎপন্ন করলো, 2টা অক্সিজেন যুক্ত হয়ে আবার অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে ক্যাথোডে অ্যালুমিনিয়াম জমা হবে আর অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হবে। এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া। এখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, মানে বিজারণ। ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ, ক্যাথোডে বিজারণ হয় ক্যাটায়নের, অ্যানোডে অ্যানায়নের জারণ হয়, এটা হচ্ছে জারণ। কপার পরিশোধন আমরা ডিটেলস আলোচনা করেছি গত ভিডিওতে, এখানে সংক্ষেপে বলছি। কপার পরিশোধনে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কপার সালফেটের সঙ্গে 5 থেকে 10% লঘু সালফিউরিক অ্যাসিড, 15% কপার সালফেটের জলীয় দ্রবণে মেশানো হয়। কপার সালফেটের জলীয় দ্রবণে 5 থেকে 10% লঘু সালফিউরিক অ্যাসিড মেশানো হয়, সেটা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কাজ করে। এখানে তড়িৎদ্বার ক্যাথোড এবং অ্যানোড, মনে রাখতে হবে ক্যাথোডে বিশুদ্ধ কপার পাত, কারণ ক্যাথোডে গিয়ে তো ক্যাটায়নগুলি জমা হবে। ক্যাথোডে বিশুদ্ধ তামার বা কপারের পাতলা পাত, আর অ্যানোডে অবিশুদ্ধ তামার মোটা পাত। আয়নীভবন কীরকম হবে? কপার সালফেট CuSO4 Cu+2 SO4 -2 বা 2-, তার সঙ্গে জল থাকলে H2O H+, OH-, এরকম থাকবে। ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে ক্যাটায়নগুলি যাবে, তাই Cu2+ আর H+, কপার ক্যাটায়ন আর হাইড্রোজেন ক্যাটায়ন, এই দুজনেই ক্যাথোডে যাবে, ক্যাথোডে ধাবিত হবে যখন সুইচ অন করা হবে, বর্তনী ক্লোজ করা হবে। তাই ক্যাটায়নগুলি ক্যাথোডে গিয়ে হাইড্রোজেনের ইলেকট্রন গ্রহণ করার চাইতে কপার আয়নের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, তাই দুজনে গেলেও সেখানে ফার্স্ট হবে Cu2+।
তাই ক্যাথোডে Cu+2 ক্যাটায়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হবে। তাই ক্যাথোড পাতলা বিশুদ্ধ তামার পাত ছিল, ওখানে বিশুদ্ধ তামার পরমাণুগুলি জমা হয়ে হয়ে আস্তে আস্তে ক্যাথোড মোটা হবে। ক্যাথোডে জমা হবে, ক্যাথোড মোটা হবে। অ্যানোডে কে দৌড়াবে? অ্যানোডে অ্যানায়ন, ঋণাত্মক আয়নগুলি দৌড়াবে, তার মানে সালফেট, হাইড্রক্সিল, এরা দৌড়াবে। এরা অ্যানোডে গিয়ে কী করবে? এদের যে ইলেকট্রনের অতিরিক্ত ইলেকট্রন রয়েছে এগুলা বর্জন করবে, মাইনাস করবে। তো অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করার এরা চেষ্টা করবে, কিন্তু দেখা যায় অ্যানোডে এদের ইলেকট্রন বর্জন করার চাইতে অ্যানোড যে অবিশুদ্ধ তামার মোটা পাত আছে সেই ওখানকার তামার পরমাণুগুলি ইলেকট্রন বর্জন করে ও অ্যানোড যে তামা দিয়ে তৈরি সেই তামার পরমাণুগুলি দুটি ইলেকট্রন বর্জন করে Cu2+ ক্যাটায়ন হয়ে দ্রবণে চলে আসবে। মানে এরা দুজনে যাবে, কিন্তু এরা ফার্স্ট হবে না, এরা ইলেকট্রন বর্জন করতে পারবে না। তার চাইতে কপার, অ্যানোডের যে কপার দণ্ড, সেই কপার পরমাণু ইলেকট্রন বর্জন করে দিবে, কপার ক্যাটায়নে পরিণত হবে, দ্রবণে চলে আসবে। তাই অ্যানোড ধীরে ধীরে ক্ষয় হবে। অ্যানোড ধীরে ধীরে ক্ষয় হবে এবং দেখা যায় যে ক্যাথোডের ভর যে পরিমাণ বাড়ে অ্যানোডের ভর সেই পরিমাণ কমে যায়। এবং অ্যানোড ধীরে ধীরে ক্ষয় হওয়ার কারণে কপার পরিশোধনে অ্যানোড যে কপার পাত দিয়ে তৈরি মোটা পাত, সেখানে কোনো কোনো সময় মূল্যবান কিছু ধাতু অশুদ্ধি রূপে থাকে, সোনা, রূপা, প্লাটিনাম এগুলি থাকে। তো কপার পরমাণুগুলি যখন ক্ষয় হয়ে হয়ে দ্রবণে চলে আসবে ক্যাটায়ন হিসাবে, সেখানকার মূল্যবান ধাতুগুলি অ্যানোড দণ্ডের নিচে রাখা মসলিন থলিতে কাদার মতন থিতিয়ে পড়বে। ওই মূল্যবান ধাতু কাদার মতন থিতিয়ে পড়লে তাকে বলা হয় অ্যানোড মাড। মাধ্যমিকে প্রশ্ন আসতে পারে অ্যানোড মাড কাকে বলে? কপার পরিশোধনে অ্যানোডের মোটা কপার দণ্ডে অশুদ্ধ রূপে কখনো কখনো মূল্যবান গোল্ড, সিলভার, প্লাটিনাম এই সমস্ত ধাতু থাকে। তো এই ধাতুগুলি থাকলে সেগুলি কাদার আকারে নিচের মসলিন থলিতে জমা হয় বা থিতিয়ে পড়ে, একেই অ্যানোড মাড বলে। অ্যানোড মাড মানে কাদা, আসলে কাদা না, মূল্যবান ধাতু থাকে। এবার আমরা জানব তড়িৎ লেপনের উদ্দেশ্য কী, কী কারণে তড়িৎ লেপন দেওয়া হয়। প্রথমত অধিক সক্রিয় ধাতু, জল, বায়ু, রাসায়নিক বিক্রিয়ায় নষ্ট হয়ে যেতে পারে, তাই এদের বিক্রিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য তড়িৎ লেপন দেওয়া হয়। অথবা তড়িৎ লেপন দিলে টেকসই বাড়ে, বেশি দিন টিকবে। তড়িৎ লেপনের মাধ্যমে এদের সৌন্দর্য বৃদ্ধি পায়। তড়িৎ লেপন দিলে মূল্য বৃদ্ধি পায়। তাহলে তড়িৎ লেপনের উদ্দেশ্য মাধ্যমিক আসতে পারে, তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অধিক সক্রিয় কিন্তু নিকৃষ্ট মানের ধাতুর উপরে, কম সক্রিয় কিন্তু উৎকৃষ্ট মানের ধাতুর নিরবিচ্ছিন্ন, পাতলা, সুষম, তিনটি কথা বলতে হবে, নিরবিচ্ছিন্ন, পাতলা, সুষম আস্তরণ দেওয়াকেই বলা হয় তড়িৎ লেপন। তড়িৎ লেপনের উদ্দেশ্য 1 নম্বর হচ্ছে, 2 নম্বর বহুদিন ভালো থাকবে, 3 নম্বর সৌন্দর্য বৃদ্ধি, 4 নম্বর মূল্য বা দাম বৃদ্ধি। যেমন লোহার কোনো একটা বস্তু মরিচা পড়ে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু তার উপর যদি নিকেলের প্রলেপ দেওয়া যায়, সোনার প্রলেপ দেওয়া যায়, রূপার প্রলেপ দেওয়া যায়, তামার প্রলেপ দেওয়া যায়, লোহাটা ভিতরে থাকলেও বাইরে এদের প্রলেপ, সৌন্দর্য বাড়বে, মরিচা পড়বে না, দাম বেশি হবে, টেকসই বেশি হবে। ওই জন্যই লেপন দেওয়া হয়। ভিতরে অধিক সক্রিয় কিন্তু নিম্নমানের ধাতু, আর বাইরে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কম সক্রিয়। কম সক্রিয় মানে সহজে বিক্রিয়া করবে না, নষ্ট হবে না, রং পাল্টাবে না,
কিন্তু উন্নত মানের বা উৎকৃষ্ট ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হচ্ছে তড়িৎ লেপন। তো এই উদ্দেশ্যগুলি রয়েছে। তড়িৎ লেপন করতে গেলে মনে রাখতে হবে 3টি পয়েন্ট। যে বস্তুর উপর বা যে পদার্থের উপর তড়িৎ লেপন দেব তাকে ক্যাথোড হিসাবে ব্যবহার করব। যে বস্তুর উপরে বা যে পদার্থের উপরে লেপন দেব, যে বস্তু বা পদার্থের উপর লেপন দেব তাকে ক্যাথোড হিসাবে ব্যবহার করতে হবে। 2 নম্বর, যার প্রলেপ দেব, যে উন্নত মানের পদার্থের প্রলেপ দেব তাকে অ্যানোড হিসাবে, তার বিশুদ্ধ পাত বা দণ্ড অ্যানোড হিসাবে ব্যবহার করতে হবে। যে লোহার একটা বালতি, নিকেলের প্রলেপ দেব, তো লোহার বালতির উপরে প্রলেপ দেব, তো ওটাকে ক্যাথোডে রাখবো। নিকেলের বিশুদ্ধ পাত অ্যানোডে রাখবো। আর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ কাকে নেব? নিকেলের দ্রবণ নিতে হবে। নিকেল সালফেট সঙ্গে অ্যামোনিয়াম সালফেট বোরিক অ্যাসিডের মিশ্রণ করে নিতে হবে। দিতে হবে কার লবণের তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করতে হবে। যে সোনার তড়িৎ লেপন দিতে গেলে যে বস্তুর উপর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করব। বিশুদ্ধ সোনার পাত অ্যানোড হিসেবে ব্যবহার করব। আর পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করব। রূপার তড়িৎ লেপন দিতে গেলে তড়িৎ লেপনে ব্যবহৃত ধাতু যে বস্তুর উপরে প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোডে, বিশুদ্ধ রূপার পাত অ্যানোড হিসাবে ব্যবহার করতে হবে। আর রূপার দ্রবণ পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের জলীয় দ্রবণ KAgCN2 এই দ্রবণটি ব্যবহার করতে হবে। তামার তড়িৎ লেপন দিতে গেলে বিশুদ্ধ তামার পাত অ্যানোড, যে ধাতুর উপর প্রলেপ দেব তাকে ক্যাথোড। আর তামার দ্রবণ মানে কপার সালফেটের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করতে হবে। নিকেলের প্রলেপ দিতে গেলে বিশুদ্ধ নিকেলের পাত অ্যানোড হিসাবে ব্যবহার করতে হবে। যে বস্তুর উপর যে ধাতুর উপর প্রলেপ দেব তাকে অবশ্যই ক্যাথোডে, কারণ ক্যাথোডে ক্যাটায়নগুলি যাবে, ধাতব পদার্থগুলি যাবে। এবং নিকেল সালফেটের দ্রবণ সামান্য অ্যামোনিয়াম সালফেট ও বোরিক অ্যাসিড মিশ্রিত ব্যবহার করতে হবে। ওকে, থ্যাংক ইউ।